কিছু শব্দ আছে বাংলা বর্ণমালায় যেগুলোকে ইচ্ছে করলে এড়ানো যায় কিন্তু দিলে পরে সুন্দর হয়, যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু আছে না কিছু শব্দ, এগুলো কিছু কিছু জায়গায় দিলে পরে খুবই অর্থবহ হয়। আবার এগুলো বাদ দিলে যে খুব সম্মানহানি হয় এমন না, তবে সৌন্দর্যটা নষ্ট হয়। তা আমরা যেহেতু গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছি ধীরে ধীরে, এটার সৌন্দর্যটা থাকা খুব প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এনসিপি বলছে জুলাই ঘোষণাপত্রের নতুন সংবিধানের দাবি উপেক্ষিত হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে সংবিধানের ব্যাপারে কি ভাবছে, সংস্কারকৃত সংবিধান নাকি নতুন সংবিধান? না, আমরা সংস্কারকৃত সংবিধানের কথাই বলছি, শুরু থেকেই বলছি। তবে এখানে একটা কথা আছে যেটা সাবির ভাই একটু আগে বললেন, সেই কথার একাংশের সঙ্গে আমি এটা যুক্ত করতে চাই যে আসলেই যারা ছিলেন আন্দোলনের স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার রাজপথে, তার মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম। আমার নিজের একজন অংশগ্রহণকারী হিসেবে আমার নিজের দেখা যেটা, তো বাংলা শব্দের মধ্যে কিছু শব্দ আছে বাংলা বর্ণমালায় যেগুলোকে ইচ্ছে করলে এড়ানো যায় কিন্তু দিলে পরে সুন্দর হয়, যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু আছে না কিছু শব্দ, এগুলো কিছু কিছু জায়গায় দিলে পরে খুবই অর্থবহ হয়। আবার এগুলো বাদ দিলে যে খুব সম্মানহানি হয় এমন না, তবে সৌন্দর্যটা নষ্ট হয়। তা আমরা যেহেতু গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছি ধীরে ধীরে, এটার সৌন্দর্যটা থাকা খুব প্রয়োজন ছিল বলে আমি মনে করি, যেটা উনি বলেছেন। আর বিভিন্ন মত তো থাকবেই, এনসিপির একরকম থাকবে, তারা নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের একরকম থাকবে, বড় দলগুলোর একরকম থাকবে, একটু ছোট দল যারা তাদের এটা নিয়ে আবার অন্যরকম দুশ্চিন্তা থাকবে, খুবই স্বাভাবিক এটা। তবে সবাইকে নিয়ে করলে এটা ভালো হতো, সবাই বলতে যারা মূল স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে করলে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সাইফুল ভাই আপনার কাছে আরও একবার আসি। গণঅভ্যুত্থানের 1 বছর তো পূর্ণ হয়ে গেল। এই অভ্যুত্থানের শুধু যে শেখ হাসিনাকে এখান থেকে পতনের বাইরেও আরও বেশ কিছু আকাঙ্ক্ষা ছিল, সামাজিক কিছু আকাঙ্ক্ষার বিষয় ছিল, রাজনৈতিক কিছু আকাঙ্ক্ষার বিষয় ছিল। 1 বছরের মূল্যায়নটা যদি আপনি করেন, কতটুকু পূরণ? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, খুব সংক্ষেপে বলতে হবে। 1 বছরে আমরা তো সরকারকে একটা অসাধারণ একটা ম্যান্ডেট দিয়েছিলাম, কিন্তু সে অসাধারণ ম্যান্ডেট পাওয়ার পরে সরকার 1 বছরের পারফরমেন্স যদি আমাকে নম্বর দিতে হয়, সরকারকে তো টেনে টুনে হয়তো আমি পাশ করাবো। যেহেতু আমাদের সরকার, আমরা সমর্থন দিয়েছি নানা সমালোচনার পরও, অনেক সময় আসে না গ্রেস নাম্বার দিয়ে পাশ করানো, যেহেতু পাশ করানোর একটা দায়টা আমাদের আছে, যেহেতু আমরা এই অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারের মধ্যে আমরা তার মধ্যে অন্যতম, তো আর যেহেতু আমাদের সমর্থিত সরকার, ফলে সেদিক থেকে কিছুটা টেনে টেনে ওনাদেরকে আমরা হয়তো পাশ করিয়ে দেব কিছুটা আমাদের ধারাবাহিকতার জন্য, কিছুটা আমাদের শেষ রক্ষা করবার তাগিদ থেকে। ওনারা এই বিপুল সমর্থনকে ওনারা আসলে কাজে লাগাতে পারেননি। ওনাদের আন্তরিকতা নিয়ে আমার বড় কোনো প্রশ্ন নেই, ওনাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, কার্যকারিতা নিয়ে আমার প্রশ্ন আছে। ওনাদের যেটা কালকে প্রধান উপদেষ্টা যেটা কালকে তিনি বললেন যে তাদের 3টা বড় এজেন্ডা, তারা যদি এর মধ্যে থাকতে পারতেন তাহলে সরকার তুলনামূলক অনেক ভালো করতেন। তারা এমন সমস্ত ঝাঁপি তারা খুলে বসছেন, সেই ঝাঁপি এখন তারা কিন্তু গুটিয়ে আনতে পারছেন না। বিচারটা দৃশ্যমান হচ্ছে, এটা একটা ভালো একটা জায়গাটা, এটা গ্র্যাজুয়ালি কার্যকর হবে। সরকারের সবচেয়ে বড় আমি রাজনৈতিক সাফল্য যদি আমাকে বলতে বলেন, এই যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে হাঁটবে, সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কারগুলোর মধ্য দিয়ে একটা রাষ্ট্র, কোনো একটা দল, কোনো একটা ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যেন কর্তৃত্ববাদী শাসকে পরিণত না হন, তার জবাবদিহিতা, স্বচ্ছতা এবং তাকে যে প্রশ্ন করবার যে সুযোগ, সর্বোপরি সরকারের সাথে সাংবিধানিক এবং আইন প্রণয়নী বিভাগের অর্থাৎ নির্বাহী বিভাগের যে একটা যৌক্তিক একটা মানে ব্যালেন্সিং যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার, লজিক্যাল রেশনাল ভারসাম্য, সেদিক থেকে সংস্কারগুলো যদি আমরা আগামী কদিনের মধ্যে, যেটাকে আমরা বলছি জুলাই সমঝোতা সনদ, ইতিমধ্যে আমরা প্রায় 20টার মধ্যে 19টাতে আমরা একমত হয়েছি, কিছুটা আমরা পুরোপুরি একমত, কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা এটাকে গ্রহণ করেছি। যদি এটা আমরা স্বাক্ষর করতে পারি, এটাই হবে সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। যে সাফল্য কিনা সেটা বোঝা যাবে আগামী ফেব্রুয়ারিতে। আমাদের 16-17 বছর আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচন যদি সফলভাবে সরকার যদি করে বেরিয়ে যেতে পারে, শত সমালোচনার পরও সরকারকে আমরা কিছুটা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। আর গুরুত্বপূর্ণ জায়গাটা সরকার, তারা তো মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে পারেনি, এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি এখন চলছে।
বাংলাদেশ তার নির্বাচনের আগে ইতিহাসের সেটি শেষ হবে আপনার মনে হয়? বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন যাচ্ছে। একটা অনির্বাচিত সরকার, যার হয়তো এক ধরনের ইথিক্যাল তার একটা ম্যান্ডেট আছে, কিন্তু তার তো কোনো রাজনৈতিক নির্বাচনের as such ওরকম আগে কি mandate-টা এই নাই। পরিস্থিতির পরিবর্তন না, হবে আমি কিনা মনে কি করি মনে করছেন? গতকালকে তিনি এই বক্তব্য দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা অনাকাঙ্ক্ষিত মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল তার খানিকটা অবসান ঘটবে, সরকারের প্রতি আস্থার জায়গাটা কিছুটা বাড়বে, এবং বাংলাদেশের আছে না যে ঘর পড়ার মধ্যে আলো পড়া দেওয়া, একটা অস্থিতির অবস্থার সুযোগ নিয়ে যারা নানা এজেন্ডা যারা পুশ করতে চায় সেটার সুযোগটা হয়তো কিছুটা হয়তো সীমিত হবে বলে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি। আমি একটু- এখন একটা নির্বাচনী জায়গায় যাওয়ার কিছুটা একটা পরিবেশ আমাদের জন্য তৈরি হলো, এটা বলা যেতে পারে। বাকিটা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর। সদিচ্ছার উপরে। সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ছোট করে জানতে চাইবো যে এই কথাটি আসলে এক বছরে এই গণঅভ্যুত্থানে অনেক কিছু ছিল, বৈষম্যটা মূল সামনে থাকলেও আমরা নানান দেয়াল লিখন দেখেছি, সেখানে মানুষের চাওয়া পাওয়াগুলো সেখানে আসলে প্রতিফলিত হয়েছে। সেখানে বলেছে যে সংস্কার চলছে, আমরাই গর্ব বৈষম্যহীন সরকার, মেয়ে ছেলে বৈষম্য নয়, মানুষ হিসেবে সবার পরিচয়, ধর্ম বৈষম্য নিপাত যাক, সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার, চা শ্রমিকের বেতন বাড়াও, একজন রিক্সা চালকের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, গণমানুষের রাষ্ট্র ব্যবস্থা, এরকম নানান আকাঙ্ক্ষা আমরা আসলে দেখেছি। বিএনপি সেগুলোকে আসলে কিভাবে দেখছে, বা সেগুলো নিয়ে বিএনপির কি নির্বাচিত হওয়ার পর সেই পরিকল্পনা আছে কিনা? বিএনপি পায়োনিয়ার হচ্ছে সংস্কারের, আজকে যেটা সবচেয়ে বেশি আলোচিত এই ফ্যাসিবাদের পতনের পর, সেটা হচ্ছে সংস্কার। এই সংস্কারের পায়োনিয়ার হচ্ছে বিএনপি। আমরা প্রথমে 27 দফা দিয়েছিলাম, আমাদের এই সাইফুল ভাইদের মতো বন্ধু সংগঠনগুলোর সঙ্গে ক্রমাগত কয়েক মাস আলোচনা করে 31 দফায় আমরা গিয়েছি, এবং শুধু গিয়েছি তাই নয়, আমরা আবার সবার শেষে বলেছি উপসংহারে যে আরও যদি কোনো ভালো মতামত গণস্বার্থে গ্রহণ করে আমরা করতে পারি, এরকম কিছু আসে কোনো সেক্টর থেকে আমাদের কাছে, আমরা সেটাকেও গ্রহণ করব। স্বাগত জানাবেন। জি। বিশাল একটা দরজা কিন্তু আমরা খোলা রেখেছি। আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই সরকার যে শুরুতে যে কাজটি করেছে, এটাকে একটা নির্দিষ্ট এলাকার অ্যাসোসিয়েশন বানিয়ে ফেলেছে। তারপরে একটা ডক্টর ইউনূস সাহেবের একটা নিজস্ব প্রতিষ্ঠানের লোকজনকে এনে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বসানো হয়েছে, তারা যোগ্য কিংবা অযোগ্য সেই বিচারেও কিন্তু আমরা যাইনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে পৃথিবীতে পরিবর্তনকারী এই যে বিদ্যুৎ আবিষ্কার করেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি কিন্তু এর জন্য কোনো টাকা পাননি, চ্যারিটি হিসাবে তিনি এটাকে উৎসর্গ করেছেন মানব জাতির জন্য। টাকা নিয়ে গেছেন কিন্তু যিনি মিটার আবিষ্কার করেছেন তিনি। তো সরকারের মধ্যে কিন্তু এরকম কাজকর্ম কিন্তু হচ্ছে, চলছে। আবার যদি আপনি দেখেন যে পরীক্ষামূলকভাবে গণতন্ত্র থেকে উড্ডয়নের একটা ব্যাপার আছে, রাইট ব্রাদার্স দুই ভাই মিলে যে বিমান আবিষ্কার করেছিলেন, উড়োজাহাজ, দুই ভাই কিন্তু একত্রে কখনো ওই পরীক্ষামূলক বিমানে চড়েন নাই। সবসময় সিদ্ধান্ত ছিল যে তুই যখন চড়বি আমি নিচে থাকবো, আর আমি যখন চড়বো তুই নিচে থাকবো, যদি অ্যাক্সিডেন্ট হয় দুজন একত্রে না মারা যায়। সেই দিকটা সরকারের বোধহয় নজরটা একটু কম।